হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? পুজো কেমন কাটলো তোমাদের? সকলকে আজ শুরুতেই জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর প্রথমেই আমি আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সামান্য কিছু শারীরিক অসুস্থতা আজ সঠিক সময় গল্প আপলোড করতে বিড়ম্বনায় ফেলল। তাই খুব বেশিক্ষণ এটা সেটা বলে সময় নষ্ট মোটেই করব না। আজ সোজা চলে আসবো গল্পে। তবে তার আগে জানিয়ে রাখি, আগামী মঙ্গলবার আসছে নতুন গল্প, লক্ষ্মী ভাণ্ডার। গরিব ঘরের শান্তশিষ্ট মেয়েটা একটা ছোট্ট মাটির লক্ষ্মী ভাণ্ডারে টাকা জমাতো। হঠাৎ করেই তার ঘর থেকে সেই ভাণ্ডারটা উধাও। স্বভাবতই পুলিশের দ্বারস্থ হলো। কিন্তু তারপর কি হলো সেটা জানতে অবশ্যই শুনতে হবে। আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30 গল্প, লক্ষ্মী ভাণ্ডার। আর একটা কথা চটপট মনে করিয়ে দিই, ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার রাত্রি 11টায় আসে একটা করে ভূতের গল্প। আর এবার থেকে সেই চ্যানেলে আরও একটা করে রহস্য রোমাঞ্চ গল্প আসতে চলেছে খুব শিগগিরই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখলাম। চলো, আজ আর অন্য কোনো কথা বলে সময় নষ্ট করব না, সোজা শুরু করে দেব গল্প। আজকের গল্প অচেনা আবেগ, লেখিকা অন্তরা হাজরা, গল্প পাঠে রয়েছে অন্তরা, অন্যান্য ভূমিকায় তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু প্রীতম, অন্তরা, শর্মিষ্ঠা, জিনিয়া এবং চৈতালি। শুরু করা যাক আজকের গল্প, অচেনা আবেগ। স্টার্টিং লাইনে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রকি। পায়ে ঝকঝকে সাদা স্নিকার্স, গোড়ালিতে একটা পুরনো কাটা দাগ, যা তার জীবনের প্রথম দৌড়ের সাক্ষী। গ্যালারিতে কান ফাটানো উল্লাস, কমেন্ট্রি বক্সে ধারাভাষ্যকার উত্তেজক স্বরে ঘোষণা করছেন, কলেজের সর্বকালের সেরা অ্যাথলেট, সকলের স্বপ্নের নায়ক রকি শুরু করতে চলেছে তার দৌড়। রকি দর্শকদের দিকে একবার তাকায়। তার মুখের হাসিটা নিখুঁত, চোখে আত্মবিশ্বাসের ঝলক। অডিয়েন্সের দিকে তাকিয়ে ও একটা ফ্লাইং কিস ছুঁড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে মেয়েদের চিৎকারের তীব্রতা আরও বেড়ে যায়। তাদের উন্মত্ততা দেখে রকি একবার চোখ মারে, যেন এসব ওর চিরন্তন খেলা। যদিও চোখ কিন্তু খুঁজে চলে সেই মেয়েটাকে, সেই লাজুক হাসির মেয়েটাকে। শেষ পর্যন্ত তাকেও খুঁজে পায় রকি। মেয়েটা রকির জীবনের বিশেষ একজন, আর তাই যাকে সবাই কলেজে মোটামুটি ঈর্ষাই করে। রকি কলেজের হার্ট থ্রব, পড়াশোনায় ফার্স্ট বয়, খেলাধুলায় মাঠে সেরা। তার ব্যক্তিত্ব, তার সৌন্দর্য সবই যেন নিখুঁত। কিন্তু মুনু, এই মুনু, কখন খেতে আসবি? ভাত তো জুড়িয়ে জল হয়ে গেল। মায়ের চিৎকারে সম্বিত ফিরল রঞ্জনের। সে এতক্ষণ তার লেখার জগতে এতটাই মগ্ন ছিল যে সেই সময়ের পারিপার্শ্বিকতার কোনো খেয়ালই তার ছিল না। টেবিলের ওপর রাখা কফির কাপটায় এখনো অর্ধেক কফি, সেটাও খাওয়ার কথা একেবারেই মনে নেই রঞ্জনের। মুনু, এই মুনু। মায়ের কণ্ঠস্বরে কিছুটা বিরক্তি, তবে তার চেয়েও বেশি স্নেহ। রঞ্জন দ্রুত কিবোর্ডে হাত চালিয়ে যা লিখেছিল তা সেভ করে ফেলল। তারপর চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই সকাল থেকে বসে আছে, ঘাড়টাও বেশ যন্ত্রণাই করছে। শব্দ করে আর মোড়া ভাঙল রঞ্জন।
প্রায় দুপুর পেরিয়ে যেতে চলল। হঠাৎ মনে পড়ল আর মাত্র 1 মাস বাকি। দুর্গাপুজোর আগেই তো লেখাটা জমা দিতে হবে। মা, ও মা, তুমি আবার এই নামটা বলছো কেন? আমি তো তোমাকে কতবার বলেছি আমার এই নামটা পছন্দ নয়। আহা, তোর জন্মের পর থেকেই ওই নামে ডাকছি। আমার কাছে তুই চিরকালই মুনু, সে তোর বিয়ে হওয়ার পর ছেলে মেয়ে হয়ে গেলেও। তোমার এই স্বভাবের জন্যই তো আমাকে স্কুলে কতভাবে অপমানিত হতে হয়েছে, তুমি জানো। তোমার মনে আছে সবার সামনে আমায় মুনু বলে ডেকেছিলে? ইস, কতখানি লজ্জায় ফেলেছিলে আমাকে, তুমি তো জানোই না। ওরে, মায়ের ডাককে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের সঙ্গে তোর বন্ধুত্ব নাই বা রইল, যত সব অপগণ্ডের দল। তাই বললে হয় মা? আমি একটা ছেলে, আমার একটা বন্ধু নেই, আমি কোথাও ঘুরতে যেতে পারি না, কারোর সঙ্গে কথা বলতে পারি না। এই তো সেদিন স্কুলের সেই রিইউনিয়ন হয়ে গেল, দেখো এবারেও যেতেই পারলাম না, ভেবেছিলাম যাব। সেটা কি শুধু বন্ধু না থাকার কারণে? রঞ্জন কোনো উত্তর দিল না, দীর্ঘশ্বাস ফেলে বলল, আর ভালো লাগছে না মা, খেতে দাও। এই হলো রঞ্জন। তার নাম রঞ্জন হলেও সবাই কিন্তু তাকে আড়ালে রঞ্জনা বলে। এই বিদ্রুপে প্রথম প্রথম চোখে জল আসত, তারপর অভ্যেস হয়ে গিয়েছিল। স্কুলে কতবার যে সে কেঁদেছে তার কোনো হিসেব নেই। বন্ধুদের হাজারো প্রশ্ন, কেন ও স্পোর্টস পছন্দ করে না, বসে বসে ছবি আঁকে কেন, কেন সে মেয়েদের মতো রুমাল নিয়ে স্কুলে আসে। একবার সাহস করে বলেছিল, ঘাম তো ছেলে মেয়ে সবার হয়, তাহলে রুমাল কি দোষ করল? সেদিন জুটেছিল আরো বেশি ব্যঙ্গ বিদ্রুপ। জলের বোতল থেকে লিটার লিটার জল ঢালা হয়েছিল মাথায়। কিন্তু শুধু কি স্কুলে, কলেজেও। ভেবেছিল কলেজে পরিস্থিতি বদলাবে, কিন্তু সেখানেও সেই একই জিনিস। কোয়েড কলেজ, তাই এখন আর শুধু পুরুষ নয়, মেয়েদের সামনেও অপমানিত হতে হতো রঞ্জনকে। কিন্তু ওর অপরাধটা কি? ওকে সুন্দর ফর্সা দেখতে, ব্যবহার অত্যন্ত ভদ্র মার্জিত, মারামারি গালিগালাজ যার একেবারে অপছন্দ, নাকি অহেতুক সাইকেল নিয়ে ঘুরে ঘুরে আড্ডা দেওয়া তার কাছে সময় নষ্ট তাই, নাকি ক্যারাম নয় ফ্যান্টাসি বই পড়াতেই ওর আগ্রহ? এগুলোর মধ্যে কোনটা ঠিক অপরাধের মধ্যে পড়ে বলো তো? ঠিক ধরেছ, কোনোটাই নয়। কিন্তু আদর্শ পুরুষ মানুষ হতে গেলে এটাই তো তার ডেফিনেশন। কিন্তু সত্যি করে বলো তো, কোথাও কি লেখা আছে যে একজন পুরুষকে নমনীয় হওয়া যাবে না, সে হৃদয় দিয়ে ভাবলে, চোখের জল ফেললে তাকে দুর্বল বলা হবে? কেন তার গলা পুরুষালী গম্ভীর নয় সেই জন্য উপহাস করা হবে? সে যদি পেশাগতভাবে রান্না করে বা ঘর গোছানোকে প্রতিটা মানুষের কর্তব্য বলে ভাবে, তাহলে কেন তাকে মেয়েলি বলা হবে? সে ফুচকা ভালোবাসে, প্রিয় রং গোলাপি, দেখতে হুবহু মায়ের মতো। এর মধ্যে কোনটা অন্যায়, কোনটা ভুল? যদি কোনোটা নাই হয়, তাহলে সে সকলের হাসির পাত্র কেন? এইসব প্রশ্ন রইল তোমাদের কাছে আর রঞ্জনকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের কাছে। কিন্তু আমাদের তো ফিরতে হবে গল্পে। রঞ্জনের আগে রকের ব্যাপারটা জানতে হবে, তাই তো? তবে হ্যাঁ, তার আগে কি মনে হলো বলো? ছেলেটা কি সব দিক থেকেই হেরে বসে আছে? মানে রঞ্জনের কথা বলছি। একেবারেই তো কিছু করতে পারেনি জীবনে। একেবারে ভুল। বাস্তবে রঞ্জন কিন্তু একজন চূড়ান্ত সফল মানুষ, অন্তত তার বন্ধু বান্ধব মহলে তো বটেই। তার এই সাফল্য এসেছে তার ভেতরের কষ্ট, অপমান আর একাকিত্ব থেকে। শৈশবের ব্যঙ্গ তার মনে এতটাই বিরূপ প্রভাব ফেলেছিল যে সে নিজেকে সমাজের থেকে ক্রমশ গুটিয়ে নিয়েছিল।
একসময় সে ঘরের ভিতরেই নিজেকে বন্দি করে ফেলেছিল, কিন্তু এই একাকিত্বই তাকে তার সবচেয়ে বড় শক্তি অর্থাৎ লেখার ক্ষমতা খুঁজে বের করতে সাহায্য করেছিল। সাহিত্যে বরাবরই সে অত্যন্ত ভালো, কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্লাস করার ভয় তার মধ্যে এতটাই গেঁথে গিয়েছিল যে মাস্টার্স ডিগ্রি সরাসরি না করে ডিস্টেন্সে পড়াশোনা শেষ করে। তার এই সিদ্ধান্ত থেকেই বোঝা যায় সামাজিক মেলামেশার প্রতি তার ভয় কতটা গভীর। রঞ্জনের এই যে লেখালেখিকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ছিল। মাত্র 5টা বইতেই একেবারে হিট রঞ্জন। তার বইগুলো গরম কচুরির মতো বিক্রি হতে শুরু করে। রঞ্জন রাতারাতি পাঠক মহলে জনপ্রিয় হয়ে ওঠে। তার লেখার মধ্যে মেয়েরা আবেগ, ভালোবাসা খুঁজে পায়, আর ছেলেদের কাছে তার চরিত্রগুলো এত আপন মনে হয় যেন তারা নিজেদেরই দেখতে পায়। এই সাফল্যের কেন্দ্রে ছিল আরও একটি চরিত্র, রকি। এই চরিত্রটি আসলে রঞ্জনের নিজেরই ভেতরের প্রতিচ্ছবি, যা তার যাবতীয় অপ্রাপ্তি দিয়ে তৈরি। রঞ্জন নিজের জীবনে যা হতে পারেনি, যা পেতে পারেনি, সেই সবটুকুই রকি চরিত্রের মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছে। সমাজের চোখে হাসির পাত্র হয়েও সে তার গল্পের চরিত্রকে কখনো দুর্বল হিসাবে দেখাতে চায়নি, বরং রকিকে সে কঠিন, বলিষ্ঠ এবং সমাজের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ একজন পুরুষ হিসাবে গড়ে তুলেছে। রঞ্জনের প্রথম ভালোবাসা ছিল সম্পূর্ণা। রঞ্জন তার কাছে নিজের মনের কথা বলতে পারেনি, কারণ সে জানত উত্তর নাই হবে। এই অপ্রাপ্তি থেকেই জন্ম নেয় রকি চরিত্রটি। গল্পের চরিত্র স্যাম রকিকে পাওয়ার জন্য উদগ্রীব, কিন্তু রকি তাকে মোটেই পাত্তা দেয় না। এর মাধ্যমে রঞ্জন আসলে তার নিজের জীবনের প্রত্যাখ্যানের ভয়কে রকির চরিত্রের মধ্যে দিয়ে উল্টে দিতে চেয়েছিল। সে তার নিজের অপমানের প্রতিশোধ যেন এক কল্পনার জগতে রকির মাধ্যমে নিতে শুরু করেছিল। কি মনে হচ্ছে, রঞ্জন ভুল করছিল? কোথাও গিয়ে সমাজের এই যে নোংরা দিকটাকে সাপোর্ট করে ফেলছিল? হয়তো তাই, কিন্তু লড়াই করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেলে সবাই তো ফিরে আসতে পারে না, বরং সেই দেওয়ালেই বন্দী হয়ে যায়। এখন তার বন্দি দশা ঘুচবে কিনা সেটাই দেখার। চলো তাহলে গল্পে ফিরি। খাওয়ার পর সবে ঘরে এসেছে রঞ্জন, ঠিক তখনই পাশের বাড়ির বিথিকা এসে হাজির। রঞ্জনদা, আসবো? বিথিকার আগমন যেন এক ঝলক তাজা বাতাসের মতো। পাড়ার ছেলেরা তাকে এক পলক দেখার জন্য সারা দিন ধর্ণা দিতে প্রস্তুত। তার মিষ্টি হাসি, মায়াবী চোখ আর শান্ত স্বভাব যেন সবাইকে কাছে টানে। কিন্তু বিথিকা কারোর দিকে ফিরেও তাকায় না, তার চোখ শুধুই রঞ্জনকে খুঁজে ফেরে। আরে বিথি, আয়। কি ব্যাপার রে, এই অসময়ে? কিছু দরকার? হ্যাঁ, একটু। আসলে একটা কবিতার লাইন না বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম তুমি যদি একটু বুঝিয়ে দাও। নিশ্চয়ই, বল না, কি কবিতা? এই যে, জীবনের পথে মৃত্যু এক কণা শূন্যতা, তবুও সে পূর্ণ নিজের মতোই। লাইনটার মানে কি রঞ্জনদা? এটার মানে তো খুব সহজ রে বিথি। আমরা জীবনটাকে একটা পূর্ণতা হিসেবে দেখি, যেখানে জানিস তো আসলে সব কিছু আছে, কিন্তু মৃত্যু মৃত্যু মানে তো শুধুই শূন্যতা, তাই না রে? সব কিছু শেষ হয়ে যাওয়া এক পলকে। কিন্তু লেখক হয়তো বলতে চেয়েছেন এই শূন্যতার মধ্যেই জীবনের আসল পূর্ণতা লুকিয়ে আছে। একটা জিনিস যখন শেষ হয়ে যায়
তখনই তো অন্য কিছুর শুরু হয় রে। একটা অধ্যায় শেষ হলে আর একটা নতুন অধ্যায় শুরু হয়, এটাই তো নিয়ম। বিথিকা অবাক হয়ে রঞ্জনের দিকে তাকিয়ে থাকে। ও বুঝতে পারে রঞ্জন শুধু কবিতার ব্যাখ্যা দিচ্ছে না, বরং তার নিজের জীবনের গল্পও বলছে। আসলে রঞ্জনের এই গভীর মনটাই বিথিকাকে তার দিকে টেনে এনেছে। বাহ্যিক সৌন্দর্য নয়, বরং একজন মানুষের ভেতরের সৌন্দর্যই বিথিকার কাছে বড়। এমন একজনকে ভালোবাসতে তার খুব ইচ্ছে করে, যার কাছে সে সব কষ্ট আর আনন্দ ভাগ করে নিতে পারবে, যে কঠিন সময় তার হাত ছেড়ে দেবে না, বরং পাশে থাকবে। রঞ্জনের মতো একজন মানুষই তার জীবনে ভীষণ প্রয়োজন। বিথিকা চলে যাওয়ার পর রঞ্জন দ্রুত কিবোর্ডে হাত রাখল। তার ভেতরের শূন্যতা মুহূর্তে ভরে উঠল রকির অপ্রতিরোধ্য আত্মবিশ্বাসে। এক বিশাল অট্টালিকার ছাদ, রকি আর স্যাম। স্যামের চোখে তীব্র অভিযোগ। তুমি কেন এত ধরাছোঁয়ার বাইরে থাকো রকি? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ওহ মাই গুডনেস, আমি জানি, কিন্তু তুমি তো জানো রকিকে পাওয়া সহজ নয়, আর তাছাড়াও রকিকে ধরে রাখা অসম্ভব। তবে আমি কিভাবে তোমার হব? আমি তোমার হব সেদিন, যেদিন তোমার নিজের ভেতরের জেদটা আমার জন্য শান্ত হবে। তুমি আমাকে উইন করে তোমার অধীন করতে চাও, ভালোবাসা দিয়ে তো নয়। যেদিন তুমি আমাকে জয় করে আমাকে চাইবে, সেদিন আমি তোমার। সেটাই হবে আমার প্রতি তোমার সবচেয়ে বড় উপহার। আন্ডারস্টুড? রকি শান্তভাবে হেঁটে চলে যায়। স্যাম তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার চোখে এখন আর অভিযোগ নেই, আছে এক গভীর প্রতিজ্ঞা। রকিকে সে জয় করবেই। কিবোর্ড থেকে হাতটা সরিয়ে ফেলল রঞ্জন। টেবিলের ওপর ঝুঁকে থাকতে থাকতে পিঠটা ব্যথা করছে। রকি আর স্যামের গল্পে যে উত্তাল প্রেম সে এতক্ষণ লিখল, তার কণামাত্রও নেই তার নিজের জীবনে। এই লেখাগুলো তার কাছে যেন একরকম মানসিক শান্তি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রঞ্জন। জানলার পর্দা সরাতেই দুপুরের শেষ আলো এসে পড়ল তার ফর্সা মুখে। বাইরের পৃথিবীটা কোলাহলে ব্যস্ত, আর নিজের ঘরে একা দাঁড়িয়ে আছে রঞ্জন। একা হলে কি হবে? এই পৃথিবীর ভিড় এড়িয়ে সে তো চূড়ান্ত সফল। নিজের লেখক সত্তা রকিকে লুকিয়ে রেখে সে এমন এক জীবন বেছে নিয়েছে যেখানে প্রত্যাখ্যাত হওয়ার ভয় নেই। একটু জল খেয়ে আবারও কম্পিউটারের সামনে বসল। এবার লেখার জন্য নয়, রকি ছদ্মনামের মেইল বক্সটা চেক করার জন্য। এখানে সাধারণত প্রকাশনা সংস্থার চুক্তি বা আর্থিক লেনদেনের কথাবার্তা ছাড়া আর তেমন কিছু হয় না। কিন্তু আজ একটু অন্যরকম ইচ্ছা করলো। স্প্যাম বক্সে পড়ে থাকা ফোল্ডারটা ওপেন করলো। একটার পর একটা মেল দেখতে থাকলো। কোথাও অ্যাডভার্টাইজমেন্ট, কোথাও ফ্যানেদের মেসেজ। হঠাৎ করেই একটা মেইলের উপর চোখটা আটকে গেল। সাবজেক্টের যে লাইনটা বেশ চোখে পড়ার মতো, আ ফ্যান্স ডেসপারেট প্লি ফর দ্য গ্রেট রকি। রঞ্জন কৌতূহল চাপতে পারল না, মেইলটা খুলল। লেখিকা নিজেকে খুশি নামে পরিচয় দিয়েছে। রকির লেখায় সে মুগ্ধ। প্রশংসা বাক্য একেবারে উপচে পড়ছে। কিভাবে তার গল্পগুলো খুশিকে রাতের পর রাত জাগিয়ে রেখেছে, কিভাবে সে রকির ভেতরের আবেগটাকে অনুভব করতে পারে। খুশি যেন তার সবটা হৃদয় উজাড় করে ঢেলে দিয়েছে। শেষে অবশ্য একটা করুণ আরতিও রয়েছে। কেন রকি নিজেকে লুকিয়ে রাখেন? কেন তিনি একবারের জন্যও নিজের পরিচয় দেন না? রঞ্জন প্রথমে সতর্ক হলো।
কোনো সাক্ষাৎকার বা লোক দেখানো প্রচারের ফাঁদ নয় তো? কিন্তু মেলের শেষে খুশির ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্রোফাইলের একটা লিংক দেওয়া। অনিচ্ছা সত্ত্বেও রঞ্জন লিংকটিতে ক্লিক করল। স্ক্রিনে ভেসে উঠল একটা ছবি। এক লহমায় রঞ্জনের পৃথিবীটা যেন স্থির হয়ে গেল। অবিশ্বাস্য সুন্দরী একটা মেয়ে, তার চোখ দুটো যেন গভীর কোনো সমুদ্র, হাসিটা ঝলমলে, চুলগুলো ঢেউ খেলানো। এই মেয়েটাই খুশি। রঞ্জনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এতদিন ধরে সে যে ভালোবাসা আর সৌন্দর্যের জন্য সমাজের কাছে প্রত্যাখ্যাত হয়েছে, আজ সেই সৌন্দর্যই যেন তাকে ভার্চুয়াল জগতে এক নতুন জীবন দিতে চাইছে। এই প্রথমবার রঞ্জন তার জীবনের রকি চরিত্রটা হয়ে উঠতে চাইল, অন্তত এই মেয়েটার কাছে। দেখেছ তো, বারবার ধাক্কা খেয়েও শিক্ষা হয় না। ভালোবাসার টানই তো এমন, কোনো বাঁধনেই সে নিজেকে আবদ্ধ করতে চায় না, মুক্তভাবে বাঁচতে চায়। মুহূর্তের ভালো লাগায় হঠাৎ করেই যেন নিজেকে হারিয়ে ফেলল রঞ্জন। কলেজের গেটের সামনে এসে দাঁড়ালো রকি। তার গায়ের রং যেন বসন্তের নরম রোদের মতো ঝলমলে। ঢেউ খেলানো কালচে বাদামি চুলগুলো তার আত্মবিশ্বাসী চাহনিকে আরও আকর্ষণীয় করে তোলে। তার মুখে সব সময় লেগে থাকে এক মিস্টিরিয়াস হাসি, যা দেখে হাজারো তরুণী পাগল। কলেজের সেরা অ্যাথলেট, সকলের স্বপ্নের নায়ক। মেয়েরা তার এক ঝলক দেখার জন্য সব কিছু করতে প্রস্তুত, কিন্তু সে গুরুত্ব দেয় না কাউকেই। সবাইকেই উপেক্ষা করে এগিয়ে যায় সোজা রাস্তায়, কারণ সে জানে তাকে পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সম্ভবত তার জন্য আকাশ থেকে কোনো অ্যাঞ্জেলকেই পাঠাতে হবে ভগবানকে। ধুর, আবার শুরু করলি? যত আদিক্ষেতার লাভ স্টোরি, যেন মনে হয় কিলো কিলো নেশা করে লিখতে বসেছে। একেবারে ভালো লাগে না। তুইও যে কেন এত পাগল ওর জন্য। তুই বুঝবি না, আমি শুধু ওর লেখা নয়, ওকেও খুব ভালোবাসি। আমি ওর সাথে দেখা করবই, যেভাবেই হোক। কেন নিজেকে লুকিয়ে রাখে বলতো রকি? এটাই কি ওর আসল নাম? আচ্ছা, দেখতে কেমন? ধুর, আমি তো কিছুই জানি না। একবার চিন্তা কর অলিভিয়া, সোশ্যাল মিডিয়ার যুগে একজন মানুষ কিভাবে নিজেকে লুকিয়ে রাখছে। ইস, কি জানতে ইচ্ছা করে ওর সম্পর্কে। এই, যদি দেখা হওয়ার পর দেখিস ফোকলা দাঁতের টেকো কোনো বুড়ো, তখন কি করবি? ইম্পসিবল, হতেই পারে না। রকি নিশ্চয়ই আমার মনের মতো হবে। আমি যেমনটা স্বপ্নে দেখি ঠিক তেমন। আর কোনো বুড়ো এত রোম্যান্টিক গল্প লিখতেই পারবে না। রকির মতো এত গভীর, এত সংবেদনশীল লেখা একজন ইয়াং লেখকই লিখতে পারে। আহা, রাগ করছিস কেন? তোর স্বপ্ন ভাঙলে আমি তো পাশে আছি সান্ত্বনা দেওয়ার জন্য। যা তো, তোর সঙ্গে কথাই বলবো না। তুই শুধু আমার সব স্বপ্নে জল ঢেলে দিস, অসভ্য মেয়ে। উচ্চবিত্ত পরিবারের আদরের মেয়ে খুশি, যাকে দেখতে চোখ ধাঁধানো সুন্দরী। তার চাল চলন সবকিছুতেই আভিজাত্যের ছাপ স্পষ্ট। তবে এই আভিজাত্যের সঙ্গে মিশে আছে খানিকটা নাকুচু স্বভাব। সে সহজে কারোর সঙ্গে মেশে না। তার বন্ধুত্বের গণ্ডিও খুব ছোট। কলেজে পড়লেও পড়াশোনার চেয়ে তার মনোযোগ বেশি থাকে নিজের পরিচর্যায় আর আধুনিক জীবনযাত্রায়। সারাদিন তার কাটে হয় বিউটি সালনে, না হলে নতুন কোনো ওয়েব সিরিজ অথবা ঝলমলে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ডুবে। বাইরের জগতের কোনো বই বা সাহিত্যিক তাকে সেভাবে টানে না। কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো রকি। রকির লেখা বইগুলো একেবারে পাগল করে তুলেছে খুশিকে। রকির লেখার মধ্যে থাকা গভীরতা আর সংবেদনশীলতার প্রেমে পড়েছে সে। রকি দেখতে কেমন, তার আসল নাম কি, এসব কিছু না জেনেই মেয়েটা তাকে অন্ধের মতো ভালোবাসতে শুরু করেছে।
রকির প্রতি তার এই ভালোবাসা সম্পূর্ণই লেখকের আত্মার প্রতিচ্ছবিতে মোহাচ্ছন্ন। বিথিকা আজ রঞ্জনের জন্য চিংড়ি মাছ রান্না করে এনেছে। তাদের সম্পর্কটা একেবারে বন্ধুর মতো। রঞ্জনের মা বিথিকাকে অসম্ভব ভালোবাসেন। মনে মনে ভাবেন, এমন একটা লক্ষ্মী মেয়ে বৌমা হিসাবে পেলে ছেলেটার জীবনটা সত্যিই পাল্টে যেত। রঞ্জনদা, ভাত খেয়েছ? কাকিমা বলল তুমি নাকি সেই থেকে না খেয়ে বসে আছো। তোমার নাকি রান্না পছন্দ হয়নি। ওহ, তুই দেখ না, মা কি সব এই উচ্ছে টুচ্ছে রান্না করেছে। একঘেয়ে রোজ রোজ খেতে ভালো লাগে না। এই নাও, তোমার জন্য চিংড়ি মাছ রান্না করে আনলাম। এই কই দেখি, তুই চিংড়ি মাছ এনেছিস? দাঁড়া দাঁড়া, হাতটা ধুয়ে আসি। লেখালেখি কদ্দূর হলো রঞ্জনদা? পুজোর আগেই তো জমা দিতে হবে নাকি? প্রায় শেষের দিকে। তাহলে পুজো এবার কবে শপিং করতে যাবে? আমি ভাবছিলাম, মানে তুমি যদি আমার সঙ্গে যেতে। না রে বিথি, আমি বেরোবো না। কেন কেন যাবে না? আরে কারণটা কি? তুই তো জানিস আমার হাত পা নেড়ে কথা বলার অভ্যাসটা। রাস্তায় বেরোলে লোকজন কেমন হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকে, যেন চিড়িয়াখানার কোনো একটা জন্তু দেখছে। আমার দিকে তাকিয়ে কিরকম হাসে। আমার খুব লজ্জা করে রে বেরোতে। কিন্তু আমার তো তোমাকে সেরকম মনে হয় না রঞ্জনদা। আমার তো তোমাকে বেশ ভালো। রঞ্জন বিথিকার দিকে তাকায়। মেয়েটা ফর্সা, গোল মুখ, চুলগুলো লম্বা বিনুনি করা, একদম লক্ষ্মীমন্ত বাঙালি মেয়ে। কিন্তু আজ তার চোখে রঞ্জন এক অদ্ভুত ঘোর লাগা দৃষ্টি দেখতে পায়। রঞ্জনের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তবে কি বিথি কাউকে ভালোবাসে? না না, এ তো অসম্ভব। সে তো বিথিকাকে কোনোদিন সেই চোখে দেখেইনি। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন না, ওই যে কবিতার লাইনটা নিয়ে বলছিলি না সেদিন, সেই বাংলা কবিতাটা, দাঁড়া, আমি একটা জায়গায় কোথায় যেন নোট করে রাখলাম, তোকে সম্পূর্ণ ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি। দাঁড়া, আমি নোট করে রেখেছি, খাতায় লিখেছি। দাঁড়া, খাতাটা এই খাতাটা, হ্যাঁ এই তো এই যে। রঞ্জন কথা ঘুরিয়ে দেয়, কিন্তু বিথিকা ভাবতে থাকে, কেন কেন রঞ্জনদা নিজেকে এইভাবে আটকে রেখেছে? কেন নিজেকে চিনতে পারছে না? সমাজ যাই বলুক, তা বলে নিজেকে আটকে রাখবে? মনে মনে বিথিকা রঞ্জনকে খুবই চায়, কিন্তু রঞ্জন তো তার মনটা বুঝতে পারছে না। বিথির ভালোবাসার স্রোত তার ভেতরের নীরবতায় আছড়ে পড়ে, কিন্তু রঞ্জনের মন তখন তো সেদিকে নেই। তার মন তখন মগ্ন অন্য এক জগতে। খুশির ছবি দেখার পর তার মন শুধু সোশ্যাল মিডিয়ায় উঁকি দিতে চায়। সকাল বিকেল সন্ধে সেই মেয়ের চিন্তাতেই ডুবে যায়। তবে কি আবারও নতুন করে প্রেমে পড়ল রঞ্জন? নিজেকে শাসন করতে ইচ্ছা করল, কিন্তু মনকে তো বেঁধে রাখতে পারল না। সে তো হারিয়ে যাবেই দূর অজানায় অচেনা সেই মানুষটির সঙ্গে, যার শুধু ছবি দেখেছে রঞ্জন। প্রচণ্ড গরম পড়েছে। এই ভাদ্র মাসের গরমটা একেবারে অসহ্য। এই সময়টা ছাদে কিছুটা পাখিদের জন্য খাবার আর জল রেখে আসে রঞ্জন, কিন্তু আজ বেশ দেরি হয়ে গেল। প্রায় 12টার পর ছাদে গেল। এদিকে পাশের ছাদে তখন জামা কাপড় তুলতে উঠেছে বিথিকা। রঞ্জনকে দেখেই তার মুখে এক ঝলক রাঙা আবির ছড়িয়ে গেল যেন। একটু চেঁচিয়ে রঞ্জনকে ও বলে উঠল, কি গো, এই দুপুর রোদে এত গরমে ছাদে কি করছো? ঘুড়ি ওড়াবে নাকি? দূর, ওসব ঘুড়ি টুড়ি ওড়ানো আমার কম্য নয়। ওই ঘুড়ি, লাটাই, সুতো ওসব কিনে সময় নষ্ট করে কোনো লাভ নেই, বুঝলি? তার চেয়ে বরং আমায় দুটো পেন কিনে দে, আমায় কিছু কাগজ এনে দে, কলাইন লিখে উড়িয়ে দি ছাদ থেকে।
তা তুই কি করছিস এখানে? আমি তো বড়িগুলো দেখতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি ওই আর কি একটু জল দিতে এসেছিলাম। এই পাখিগুলো রোজ উড়ে উড়ে আসে, আর আমি এখানে জল রেখে যাই, খেয়ে যায়। এত গরমে ওদের তেষ্টা পায় না কি? ও, তুমি প্রতিদিন ওদের জল দাও? ওরে, ওদের জন্য সবার ভাবা উচিত। ওরা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে রে। ঠিক আছে রঞ্জনদা, আজ থেকে আমিও দেব। এই মানুষটাকে যত দেখে ততই যেন আরো বেশি তার ভালোবাসায় ডুবে যেতে ইচ্ছা করে। ছোট ছোট সাধারণ কাজগুলোর মধ্যেই তার অসাধারণত্ব লুকিয়ে থাকে। তবে যে কেন কেউ বোঝে না, বিষয়টা যতই ভাবে অবাক হয় বিথিকা। কিছুদিন আগেই নিজের প্রিয় বান্ধবীকে নিজের মনের কথা জানিয়েছিল। সে তো হেসেই খুন। অমন ক্যাবলা একটা ছেলেকে কি করে ভালোবাসা যায়? প্রচণ্ড কষ্ট হয়েছিল বিথিকার, ঝগড়া করেছিল, কিন্তু তারপরেই বড্ড করুণা হয়েছিল ওই মেয়েটার উপর। অমন সোনার মতো মন যে মানুষটার, তাকে চিনবে কি করে ওই অভাগী? উপর থেকে বিচার করলে সব হয় কি? তার সঙ্গে মিশে দেখেছে বিথিকা। পশু পাখিদের প্রতি তার ভালোবাসা, প্রকৃতির প্রতি তার ভালোবাসা, মানুষের প্রতি বিশ্বাস, আস্থা, আর সব থেকে বড় কথা, প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখা। এ কি সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব? ভালো হয়েছে বাবা, এর দিকে অন্য কেউ নজর না দিলেই ভালো। রঞ্জন শুধুই বিথিকার। মনে মনে এমনই ভাবতে থাকে বিথিকা। কিন্তু সত্যি কি এমনটা হবে? দেখা যাক কি আছে ভাগ্যবিধাতার মনে। রাত প্রায় 9:30। রঞ্জন ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে খুশির পাঠানো ফোন নাম্বারটা জ্বলজ্বল করছে। অনেক ভাবল রঞ্জন, এগোনো উচিত হবে কি? দ্বিধা আর সংশয় তাকে ঘিরে ধরেছে, কিন্তু খুশির সেই ঝলমলে ছবিটা ওকে সাহস জোগালো। ও নিজেকে আর আটকে রাখতে পারল না, ফোনটা হাতে তুলে নিল। অনেক ধন্যবাদ ম্যাডাম, আমার লেখা আপনার এত ভালো লাগে জেনে সত্যি ভালো লাগলো। মেসেজটা সেন্ড হওয়ার ঠিক পর মুহূর্তেই রিপ্লাই চলে আসে। চমকে ওঠে রঞ্জন। এই মেয়ে কি ফোন নিয়েই সারাদিন বসে থাকে নাকি? বিশ্বাস করতেই পারছি না আপনি মেসেজ করেছেন। এত খুশি হচ্ছে আমার, আমি তো ভাবতেই পারছি না। এত অবাক হওয়ার কি আছে? আপনার আগ্রহটা আমার কাছে স্পেশাল। সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আমার নাম খুশি। আমি আপনার বিরাট বড় ফ্যান। আপনি তো জানেনই না, আমি সারাদিন শুধু আপনার বই পড়ি। দেখেছেন কত কিছু বলে ফেলছি। আচ্ছা, আপনি এখন কি করছেন? তেমন কিছুই না, এখন তো একটু একা থাকার সময়। নতুন লেখার পরিকল্পনা করছি। আর আপনি? আমিও এখন ফ্রি। উফ, আপনি মেসেজ করছেন, কথা বলছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও হ্যাঁ, আর একটা কথা, আপনার লেখা, ও আপনি তো একদম স্বপ্নের মতো লেখেন। এমন রোমান্টিক কি করে কেউ হতে পারে? আপনার ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক। আপনাকে ধন্যবাদ খুশি। খুশি এখন স্বপ্নের মেঘে ভাসছে। তার স্বপ্নের মানুষ, রহস্যময় লেখক রকি এখন তার সঙ্গে চ্যাট করছে। আর রঞ্জন, রকি ছদ্মনামের আড়ালে সে তখন সতর্কভাবে নিজেকে প্রকাশ করছে। সে এখন আর শুধু রঞ্জন নয়, সে এখন খুশির কাছে সেই অপ্রতিরোধ্য রকি। দুদিন আর কোনো কথা হলো না মেসেজে।
আসলে একটু সংযত থাকতে চাইল রঞ্জন। বেশি হ্যাংলামি করে মেসেজ করলে মেয়েটা যদি ওকে সস্তা ভাবে। আফটার অল রঞ্জন কোনোদিন তো কারোর সঙ্গে এভাবে চ্যাট করেনি, তাই একটু দ্বিধা তো হচ্ছেই। এদিকে খুশির তো স্নান খাওয়া প্রায় ডকে উঠেছে। সে সারা দিন কখনো মেল বক্স কখনো চ্যাট বক্স খুঁজেই যাচ্ছে, কোথাও যদি তার মেসেজ আসে। একবার তো এক্সাইটমেন্টে মেসেঞ্জারে কল পর্যন্ত করে ফেলেছে। আর এই কলটা আসার পরেই খুশিকে মেসেজ করার একটা সুযোগ পেয়ে গেল রঞ্জন। তোমার মিসড কল দেখলাম খুশি। সব কিছু ঠিক আছে তো, নাকি এক্সাইটমেন্টে ভুল করে ফেলেছো? ও গড, আপনি মেসেজ করেছেন? হ্যাঁ, আমি আসলে ভুল করে কল করে ফেলেছিলাম। ইস, খুবই লজ্জিত। আপনি নিশ্চয়ই বিরক্ত হয়েছেন। মোটেই না, বরং একটু অবাক হলাম। যাই হোক, তুমি কি করছো এখন, আর কি নিয়ে পড়াশোনা করছো তুমি? আমি তো কলেজে পড়ি, আর্টস নিয়ে পড়ছি। আর এখন তো সারাদিন আমার বিউটি স্যালন আর সোশ্যাল মিডিয়াতেই কাটে। তবে আপনার বই পেলে আমি সব ছেড়ে দিয়ে বইটাই পড়ি। আর আপনি? আমার জীবনও অনেকটা আর্টসের মতোই, যেখানে খুশি সেখানে মিশে যাই। আমি বলতে পারো একজন স্বাধীন চেতা মানুষ, ঘুরে বেড়াই আর লিখি। দারুণ। আচ্ছা, আপনি হট চকলেট পছন্দ করেন? আমার না ভীষণ ফেভারিট। আর ওই নতুন হিন্দি ওয়েব সিরিজটা, ওই যে হাম আপকে হে, ওটা আপনার ভালো লেগেছে? আসলে আমি না ভীষণ রোম্যান্টিক গল্প, রোম্যান্টিক ওয়েব সিরিজ ভালোবাসি, কিন্তু কেউ ওসব নিয়ে আলোচনাই করতে চায় না। রঞ্জন মনে মনে হাসে। হট চকলেট নয়, সে ভালোবাসে ফুচকা। আর ওয়েব সিরিজ, এর চেয়ে তো ভালো পুরনো দিনের বাংলা সাহিত্য। কিন্তু খুশিকে সে হতাশ করতে চায় না, তাই নিজেকে বদলে নেয়। হ্যাঁ হ্যাঁ, হট চকলেট ইজ মাই উইকনেস। আর হ্যাঁ, নতুন সিরিজের প্লটগুলো বেশ ইন্টারেস্টিং। আপনার সাথে কথা বললে আমার কমন পছন্দ খুঁজে পাওয়া বেশ সুবিধের হচ্ছে। সত্যি? হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমাদের মধ্যে অনেক মিল আছে। আমরা কি তবে ভালো বন্ধু হয়ে গেলাম রকি? আমরা তুমি করে কথা বলতে পারি? অবশ্যই, বন্ধুত্ব আমাদের মধ্যে শুরু হয়ে গেছে খুশি। এখন তো অনেক গল্প বাকি। আপনার সঙ্গে চ্যাট করতে, মানে তোমার সঙ্গে চ্যাট করতে খুব ভালো লাগছে। আমরা কি একবার ফোনে কথা বলতে পারি? প্লিজ প্লিজ। খুশির কথা শুনে রঞ্জন তো চমকে যায়। হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার উপক্রম। বুঝতে পারে বেশি দিন মেয়েটার কাছে রকি সেজে লুকিয়ে থাকা যাবে না। তার গলার স্বর, কথা বলার ধরন সবকিছুই রকি চরিত্রের বিপরীত। নিজেকে এখন প্রকাশ করার ঝুঁকি নিলে হয়তো সব শেষ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে নয়। আরো কিছুদিন মেয়েটাকে পরখ করে দেখতে হবে। এখন আমার পক্ষে ফোনে কথা বলা সম্ভব নয় খুশি, কিছু ব্যক্তিগত কারণে। তবে চ্যাটে আমি কিন্তু গল্প করতেই পারি, ফোনে মেসেজ পাঠাতেই পারো। এখানে আমি সব সময় অ্যাভেলেবেল। রঞ্জন ভাবে মনের ভয় ভেঙে মেয়েটার সামনে তো আসতেই হবে, কিন্তু তার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। সে চায় খুশি যেন তার মনের মানুষ রকিকেই আগে ভালোবাসে, তারপর তার আসল রূপ দেখে যেন হতাশ না হয়। খুশি আর রকির মধ্যেকার কথোপকথন ক্রমশ বেড়েই চলে। খুশির কাছ থেকে আসা প্রতিটা মেসেজ যেন রঞ্জনের জীবনে এক নতুন ছোঁয়া নিয়ে আসে। রঞ্জন বেশ খুশি খুশি থাকতে শুরু করে। তার একাকী ঘরে এখন আর কোনো নির্জনতা থাকে না। তার এই পরিবর্তনের প্রভাব পড়ে তার লেখাতেও। আগে যেখানে রহস্য রোমাঞ্চ লিখতে রকির সময় লাগতো কম, আর লাভ স্টোরি লিখতে সময় লাগতো বেশি, এখন হলো ঠিক তার উল্টো। লাভ স্টোরি এখন খুব সহজেই লিখে ফেলছে রকি, যেন প্রতিটা শব্দে খুশির হাসি আর তার কল্পনার প্রতিচ্ছবি ভেসে উঠছে। অন্যদিকে রহস্য বা থ্রিলার লেখার মনোযোগ যেন সে আর দিতেই পারছে না। রঞ্জনের এই স্বভাবের পরিবর্তন তার মা তো লক্ষ্য করছেনই। তিনি খুশি, কিন্তু তবুও মনে একটা চাপা ভয় কাজ করে। আর বিথিকা, সেও রঞ্জনের পরিবর্তন লক্ষ্য করে। রঞ্জন আজকাল
খুব একটা বিথিকার সঙ্গে সাহিত্য নিয়ে আলোচনা করে না। বিথিকার আনা নতুন বইগুলো পড়ে থাকে টেবিলেই। রঞ্জন যেন এখন তার মনোজগতে অন্য এক গল্প লিখতে ব্যস্ত। রঞ্জনের এই দূরত্ব বিথিকার হৃদয়ে নীরব কষ্ট বাড়ায়, কিন্তু তার মুখে কোনো অভিযোগ থাকে না। খুশি আর রকির মধ্যে এখন প্রায় রোজই কথা হয়। তাদের কথোপকথন শুরু হয় আর কোনো ফর্মাল নিয়মে নয়, মুহূর্তেই ভালোবাসার পথে এগিয়ে যায় ওরা। রকি, তোমার সঙ্গে কথা বলতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমার মনে হয় তোমার গল্পের চরিত্রের মতোই তুমি একদম পারফেক্ট। তোমার আন্তরিকতা আমার কাছে খুব স্পেশাল খুশি। নিজেকে প্রকাশ করার জন্য লেখাই তো আমার কাছে একমাত্র ভাষা। আচ্ছা, তুমি তুমি তোমার সম্পর্কে আর একটু কিছু বলো না। মানে কি খেতে ভালোবাসো, কিরকম সিনেমা পছন্দ? আচ্ছা আচ্ছা বলছি। আমার পছন্দের খাবার হলো মানুষের ভালোবাসা, আর আমার পছন্দের সিনেমা হলো জীবন, যার প্রত্যেকটা দৃশ্য রহস্যে ভরপুর। আচ্ছা, তুমি সব সময় এত দার্শনিকের মতো কথা বলো কেন? একটা সোজাসুজি কথা জিজ্ঞাসা করব, তোমার কি কোনো রিলেশন আছে? মানে কোনো গার্লফ্রেন্ড? খুশির এই প্রশ্নে কেমন যেন ঘাবড়ে যায় রঞ্জন। তার সামনে শুধুই অন্ধকার আর মিথ্যে। এক লহমায় রঞ্জনের চোখে জল এসে যায়। সে জানে খুশি যাকে স্মার্ট আর হ্যান্ডসাম বলছে সেই মানুষটি আসলে সে নয়। ইচ্ছে করে সব সত্যিটা জানিয়ে দিতে, কিন্তু তবু নিজেকে আটকে ফেলে। এখনো সময় আসেনি, এখনো হয়তো এই সত্য সে মানতে পারবে না। তোমার কি মনে হয় খুশি, আমার মতো মানুষের জীবনসঙ্গী ঠিক কেমন হওয়া উচিত? নিশ্চয়ই তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম একজন কাউকে তোমার পাশে থাকতেই হবে। তুমি একা এমনটা তো হতেই পারে না। রঞ্জন চুপ করে থাকে। সে খুশির মনের মতো করেই একদম তার কল্পনার রকি হয়ে তার সঙ্গে কথা বলতে থাকে। এই মিথ্যেটা তাকে ভেতরে ভেতরে দগ্ধ করে। এখন আমার সমস্ত ভালোবাসা কেবল আমার লেখার জন্যই সংরক্ষিত খুশি, আর বাকিটা সেটা না হয় সময়ের হাতেই পড়ে থাক। সময়ই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কথোপকথনের সঙ্গে সঙ্গে একে অপরকে ক্রমশই ভালোবেসে ফেলতে থাকে রঞ্জন আর খুশি। সারাদিন খুশির সোশ্যাল মিডিয়া সাইটে খুশির ছবিগুলো দেখতে থাকে রঞ্জন। চঞ্চল আর মিষ্টি মেয়েটা সারাদিন বিভিন্ন মুখভঙ্গি করে ছবি দিতে থাকে। কখনো কোনো লেখায় থাকে এক রাশ বিরক্তি বা অভিমান, আবার কোনো লেখায় থাকে ছোটদের মতোই সহজ সরল প্রশ্ন বা ভালোবাসা নিয়ে হাজারো কথা। সোশ্যাল মিডিয়াতে এইসবই করে মেয়েটা। এই সব কিছুই রঞ্জনের আবার খুব ভালো লাগে। তার মনে হয় কত সহজ সরলভাবে আছে এই মেয়েটা, কোনো জটিলতা নেই, কোনো সমস্যা নেই ওর জীবনে। অবশ্য রঞ্জন চায়ও মেয়েটা যেন ভালো থাকে। এদিকে খুশিও তার পছন্দের লেখক রকির বইয়ে ডুবে থাকে সারাদিন। একদম শেষ পৃষ্ঠায় যেখানে লেখক পরিচিতি আছে, যদিও তা খুবই সামান্য, তবুও সেই লেখাটুকুই সে খুঁটিয়ে খুঁটিয়ে বারবার পড়তে থাকে। সোশ্যাল মিডিয়ায় রকির নাম লিখে খুঁজতে থাকে, কিন্তু প্রোফাইল খুঁজে পায় না। মানুষটা কিছুতেই তার নিজের কথা বলতে চায় না, দেখা করতেও চায় না। খুশি ভাবতে থাকে এইভাবে সম্পর্ক কতদিন চলতে পারে। এদিকে হঠাৎ করে অলিভিয়া এসে হাজির খুশির বাড়িতে। নিজের প্রিয় বান্ধবীকে দেখে নিজের সব মনের কথা উজাড় করে দেয় খুশি। যা করছিস ভেবে করছিস তো? একদম আননোন একজনের সঙ্গে সারা দিন ফোনে চ্যাট করে যাচ্ছিস। যদি ফ্রড হয় তখন সব সামলাতে পারবি তো? মোটেই ফ্রড নয়, আমি কথা বলেছি, আমি জানি ও খুব ভালো মানুষ। অন্তত একবার কথা বলে নে, একবার সিকিওর হয়ে গিয়ে তারপর না হয় যা ভালো বুঝিস করিস। বললাম তো কথা বলেছি, মানে চ্যাটে, ফোনে কথা বলা হয়নি।
ও তো কথা বলতেই চাইছে না, দেখা করতেও চাইছে না। যাকে যা হবার হবে। আমার মনে হলো আমি বললাম, বাকিটা কমপ্লিটলি তোর ডিসিশন। লাইফ তোর, ফিউচার তোর, আর এই ফল যা হবে তা তোকেই ভুগতে হবে। ইদানিং বিথিকার খুব একা লাগে। ও বুঝতে পারে না ওর কি করা উচিত। রঞ্জনদা সারা দিন ল্যাপটপে না হলে ফোনে ব্যস্ত, কিছুতেই সময় দিতে চায় না। বিথিকা পড়াশোনা বুঝতে যায়, কিন্তু রঞ্জনদা খুব একটা পাত্তা দেয় না। বিথিকার এই মনমরা ব্যাপারটা বিথিকার মা লক্ষ্য করেছেন। বিথিকার মা জানেন বিথিকা রঞ্জনকে ভালোবাসে, কিন্তু বারণ করেননি, কারণ চোখের সামনে এত ভালো একটা ছেলে যে নিজের মাকে ভগবানের চোখে দেখে, তার কাছে নিজের মেয়ের দায়িত্ব দিতে একবারও ভাবেননি তিনি। কিন্তু কিছুদিন ধরে রঞ্জনের এই বদলে যাওয়া ব্যবহার বিথিকার মাকেও চিন্তিত করেছে। আজকে আর থাকতে পারল না বিথিকা, ছুটে চলে গেল রঞ্জনের বাড়িতে। ঘরে ঢুকেই অবাক হয়ে গেল বিথিকা। যে মানুষটা হাসতো মেপে মেপে, সে এখন হাসি হাসি মুখে বসে আছে ল্যাপটপের সামনে। রঞ্জনদা, কি ব্যাপার, আজ এত খুশি খুশি লাগছে? আরে বাবা, একজন খুব ইন্টারেস্টিং মানুষ, খুব মজার কথা বলছে রে। কে গো? আমি চিনি? তোমার কোনো বন্ধু? হ্যাঁ, ওই নতুন বন্ধু বলতে পারিস, তবে তুই চিনবি না। যাই হোক, কি বলতে এসেছিলি বল। হ্যাঁ, আরে গত সপ্তাহে আমি তোমাকে রবীন্দ্রনাথ পরবর্তী সাহিত্যিকদের নিয়ে অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম। মনে আছে। ওটার একটা পয়েন্ট নিয়ে খুব কনফিউশন হচ্ছে। বিভূতিভূষণ না তারাশঙ্কর, কাকে নিয়ে লেখাটা শুরু করব বুঝতে পারছি না। কিভাবে যে লেখাটা এগোবো, তাই বলছিলাম তোমার যদি একটু সময় হতো। বিথি, এসব নিয়ে পরে কথা বলি, এখন আমার খুব দরকারি একটা কাজ চলছে রে। কিন্তু আমার তো কালকে কলেজে জমা দিতে হবে। আরে বাবা, আজকাল গুগল আছে, কি করতে, একটু সার্চ করে নে না। আমি তো আর বসে নেই, দেখ সারাদিন, দেখতেই তো পাচ্ছিস কত পরিশ্রম করছি। আর এখন আমার একটু আড্ডা দেবার সময়, এখন প্লিজ আমি কিছু পড়াতে পারবো না। গুগল করব? কিন্তু তুমি যে বলো বই খুঁজে লেখাপড়া করতে, তাতে নাকি নলেজ বাড়ে। গুগল করলে সহজেই উত্তর চলে আসে, কিন্তু পরিশ্রম করে যে উত্তর খোঁজা হয় সেখানে সফলতার আনন্দ অন্য, এমনটা তো তুমিই বলো। হ্যাঁ বলি, কিন্তু এখন তো তোর হাতে সময় নেই না, তাই ঝটপট যদি কিছু করতে হয়। ওই জন্যই তো তোমার কাছে এলাম, তুমি যদি। পরে আমি তোর সঙ্গে কথা বলি, প্লিজ, পরে। তুই এখন যা একটু, প্লিজ। ঠিক আছে রঞ্জনদা, তুমি চ্যাট করো, আমি আসি। বিথিকা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। ওর মুখটা চুপসে গেছে। দরজার সামনে এসে একবার ফিরে তাকায়। রঞ্জনদা একইভাবে ফোনে ব্যস্ত। বিথিকা যে চলে যাচ্ছে সেদিকে একবার তাকিয়েও দেখল না। ঘর থেকে বিথিকা বেরিয়ে যেতেই দ্রুত দরজাটা বন্ধ করে দিল রঞ্জন। তার সমস্ত মনোযোগ এখন ফোনের স্ক্রিনে। আজকে মেয়েটা বেশ রাগ করেছে, মানে খুশি। কটা দিন তার সঙ্গে ভালো করে কথা বলতে পারেনি রঞ্জন, লেখার চাপ ছিল। এখন খুশিকে মানানোর চেষ্টা করছে। আহা, রাগ করছো কেন খুশি? আমি তো শুধু আমার কাজ করছিলাম। তুমি তো জানো এই লেখাগুলো আমার কাছে ঠিক কতটা জরুরি। কাজ কাজ আর কাজ। তুমি তো দুদিন ধরে আমাকে ভুলেই গেছো, আমাকে মেসেজ করারও সময় পাও না। আমার কথা কি তুমি একটুও ভাবো না রকি? তোমাকে ভোলা যায় না খুশি, এখন তো তোমার সঙ্গেই আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত কেটে যায়। রঞ্জন আর খুশি একে অপরের কাছে স্বীকার না করলেও এই সহজ কথায় তারা দুজনেই বুঝতে পারে তারা এখন একে অপরকে ভালোবাসে। রঞ্জনের মিথ্যার আড়ালে থাকা ভালোবাসা এবং খুশির সরলতা, এই দুইয়ে মিশে তাদের সম্পর্ক গভীর করে তুলেছে। রঞ্জন এবার স্থির করে নেয় সময় চলে এসেছে খুশির পাশে গিয়ে দাঁড়ানোর।
এবার খুশি ঠিকই বুঝতে পারবে ভালোবাসার জন্য শুধু সুস্থ একটা মন থাকাই যথেষ্ট। তার জন্য টাকা পয়সা রূপ কোনোটারই প্রয়োজন পড়ে না। এদিকে রঞ্জনের ঘর থেকে বিথিকাকে মন খারাপ করে বেরিয়ে আসতে দেখেই রঞ্জনের মা এগিয়ে আসে। তিনি বুঝতে পারছেন কিছু একটা হয়েছে। কিরে বিথি, রঞ্জন কি বলল? এত মুখ ভার কেন তোর? কিছু না কাকিমা, রঞ্জনদা একটু ব্যস্ত। আমার একটা লেখা নিয়ে আমি খুব চিন্তায় আছি, তাই হয়তো। মায়ের কাছে লুকোবি? নতুন কেউ এসেছে ওর জীবনে, তাই না? বড্ড তাড়াতাড়ি স্বপ্নে ভাসে ছেলেটা। আমার ভয় হয় জানিস, আমার ছেলেটা আবার কোনোভাবে ধাক্কা না খায়। আমাকে এসব কেন বলছো কাকিমা? আর রঞ্জনদার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। রঞ্জনদা ভালো মানুষ, তার সঙ্গে কোনোদিনও খারাপ হতে পারে না। তবে আমাকে এসব কথা বলো না, আমি বাইরের লোক। ওরে বলছি, তার কারণ তোর মুখ দেখে আমি বুঝতে পারছি আমার রঞ্জনকে তোর ভালো লাগে। আর যে আমার ছেলেকে ভালোবাসে তার সঙ্গে ছেলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব, সেটাই তো স্বাভাবিক। না না কাকিমা, তুমি এসব কি বলছো? আমি তো কোনোদিন এসব। ওরে, তুই মুখে মিথ্যে বলতে পারিস, কিন্তু তোর ওই চোখ দুটো, যেখানে এখন আমি আমার ছেলের জন্য গভীর অনুভূতি দেখতে পাচ্ছি, ওই চোখের জল, এগুলো কি মিথ্যে? কাকিমা, বুঝতে পারছি তোর কষ্টটা, কিন্তু আমিও যে নিরুপায় রে। জোর করে কিছু হোক আমি চাই না। তবে আমার ছেলে যদি তোর মতো মেয়েকে হারায়, তবে এর চেয়ে খারাপ ওর জীবনে কিছু হতে পারে না। এখন বোঝালে আমার কথাও কিছুই বুঝবে না, যতক্ষণ না নিজে থেকে ঠকবে ওর শিক্ষা হবে না। এমন কথা বলো না কাকিমা। ভগবানের কাছে প্রার্থনা করি নিজের ভালোবাসার মানুষকে পায়, কারণ জীবনে প্রথম ভালোবাসা হারিয়ে যাওয়ার কষ্ট আমি উপলব্ধি করতে পারছি কাকিমা। আমি চাই না এই কষ্ট রঞ্জনদা পাক। বিথিকা চলে যেতেই রঞ্জনের মায়ের মনটা খুব খারাপ হয়ে গেল। এরপর বেশ কিছুদিন লক্ষ্য করতে থাকলেন তিনি। সত্যি রঞ্জনের জীবনে হয়তো পরিবর্তন এসেছে, কিন্তু তাই বলে বিথির মতো একটা ভালো মেয়েকে এত কষ্ট পেতে দেখে খারাপ লাগছে ওনার। বিথি আর আসে না রঞ্জনদের বাড়িতে। রঞ্জন না থাকলেও মাঝে মাঝে রঞ্জনের মায়ের সঙ্গে এসে বিথিকা গল্প করত, রান্না করত। বিষয়গুলো কেমন যেন কষ্টের হয়ে যাচ্ছে দিন দিন রঞ্জনের মায়ের কাছে। তাই বাধ্য হয়েই একদিন তিনি ছেলেকে বললেন, হ্যাঁ রে, মেয়েটা তো কদিন ধরেই আসছে না। আরে বাবা, কাজের মেয়ে আসেনি তো আমি কি করব? আমি কাজের মেয়ের কথা বলিনি, বিথিকার কথা বলছি। ও হ্যাঁ, তাই তো। কি জানি, হয়তো ব্যস্ত আছে। একবার ফোন করে খোঁজ নিস কি হলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এবার রঞ্জনও লক্ষ্য করে বিথিকা সেই দিন চলে যাওয়ার পর আর তো আসেনি। তাহলে ওর প্রজেক্টের কি হলো জানতেই তো পারল না রঞ্জন। এই মেয়েটাও দিন দিন ইরেসপন্সিবল হয়ে যাচ্ছে, নিশ্চয়ই ফাঁকিবাজ। বাধ্য হয়ে রঞ্জন আজকে কল করলো বিথিকাকে। দায়িত্ব ওরও তো একটা আছে, ছোট থেকে মেয়েটাকে দেখেছে, পড়াশোনাতে ভালো। তাহলে আজকে এরকম অমনোযোগী হলে রঞ্জন তো ছেড়ে দেবে না। এই, তোর কি ব্যাপার রে? আর তো পড়াশোনা করতে আসতে দেখছি না। ও রঞ্জনদা, ওই একটু কাজ ছিল, কলেজে অ্যাসাইনমেন্টের চাপ। আর তোকে বলেছিলাম না, জানিসই তো আজকাল আমার একটু বেশি মেসেজে অ্যাক্টিভ থাকতে হয়। ও হ্যাঁ হ্যাঁ, বলেছিলে তো, কি যেন নাম? খুশি খুশি বলেছিলাম তো তোকে ওর কথা। আর বলিস না, মেসেজ করলে যদি চটপট রিপ্লাই না দিই সে আবার রাগ করে খুব। তার জন্যই তো এখন সারাদিন আমাকে মেসেজে বড্ড ব্যস্ত থাকতে হয়। তাই তুই যে আসছিস না সেটা কেমন খেয়ালই করিনি। রঞ্জন উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে। ওদিকে বিথিকা ফোনটা কানে ধরে থাকে। বিথিকার চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ে। সে ঠোঁট কামড়ে ধরে।
যাতে কোনো শব্দ বেরিয়ে না আসে। রঞ্জনের খুশি তাকে আরো একা করে দেয়। কি রে, তুই আবার চুপ করে আছিস কেন? কথা বল। না না, আসলে মা ডাকছে মনে হয়, একটা জরুরি কাজ ছিল বলছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরে কল করব। আসিস কিন্তু সময় পেলে। হ্যাঁ ঠিক আছে, খুব অসুবিধা না হলে আমি যাব না, তুমি নিশ্চিন্তে থাকো, রাখছি। বিথিকার কথা বাড়ায় না, কাজের অজুহাত দিয়ে দ্রুত ফোনটা কেটে দেয়। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। দ্রুত ওটা মুছে নেয় বিথিকা। তারপর মনে মনেই বলে, রঞ্জনদা যদি ভালো থাকে তাতেই আমি ভালো থাকবো। এদিকে দুদিন পরেই খুশির জন্মদিন। খুশি আর টেক্সট নয়, সরাসরি ফোন করে বসে রঞ্জনকে। বাধ্য হয়ে রঞ্জন ফোনটা ধরে, তবে বেশ ভয় ভয়। হ্যালো রকি, তোমার পারমিশন না নিয়ে কল করলাম। আসলে পরশুদিন তোমার জন্মদিন, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তুমি? খুশি? আমাকে হঠাৎ? ও, জন্মদিন? হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। ধন্যবাদ। আর সারপ্রাইজ হলো তোমাকে আমার সঙ্গে দেখা করতে আসতেই হবে, একদম না করলে চলবে না। না খুশি, সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু না না না, আমার জন্মদিনের উপহার হিসাবে আমার এটা চাই চাই চাই, তোমাকে আসতেই হবে। কিন্তু আমাকে দেখলে তোমার ভালো লাগবে না খুশি? পছন্দ নাও হতে পারে কিন্তু। না, আমার হবেই পছন্দ, কারণ আমি জানি তুমি কে। তুমি আমার স্বপ্নের মানুষ, আমার গল্পের সেই রকি, তোমার গল্পের চরিত্রের মতোই তুমি। কেন তুমি আড়াল করে রাখো নিজেকে? ঘাবড়ে যায় রঞ্জন, বুঝতে পারে না কি করা উচিত। সে জানে খুশির স্বপ্নের মানুষ সে নয়, তার কল্পনার রকি একজন হ্যান্ডসাম নায়ক, আর রঞ্জন সাধারণ লাজুক একটা ছেলে। তোমাকে আসতেই হবে রকি, প্লিজ। অবশেষে নিজের মনকে বুঝিয়ে স্থির করে রঞ্জন, দেখা সে করবেই। আলটিমেটলি আজ না হয় কাল মেয়েটাকে তো সব সত্যিটা জানাতেই হবে। আচ্ছা ঠিক আছে, তবে আসবো। ইয়েস, আমি জানতাম। তাহলে পরশু ঠিক 4টে পার্ক স্ট্রিটের ক্যাফেতে, মিস করো না যেন। এক্সাইটমেন্টে রঞ্জনের গলার স্বর, তার কথা বলার ধরন কোনোটাই খুব একটা কানে আসে না খুশির। সে তো রঞ্জনের সঙ্গে দেখা করার আনন্দে একেবারে আত্মহারা। এদিকে ঘনিয়ে এলো সেই দিন, রঞ্জনের সঙ্গে খুশির দেখা হওয়ার দিন। পার্ক স্ট্রিট ক্যাফের বাইরেই দাঁড়িয়ে আছে খুশি, হাতে একটা জাম্বো সাইজের গিফট বক্স। এতে বেশ কিছু দামি পেন, খাতা ইত্যাদি ইত্যাদি রয়েছে। এগুলো ও গিফট করবে ওর রকিকে। এদিকে রঞ্জন তো সকাল থেকেই প্রচণ্ড ভয়ে অস্থির। কি বলবে খুশির সামনে গিয়ে? ওকে দেখে খুশি কিভাবে রিয়্যাক্ট করবে? ইস, রাস্তায় সবার সামনে ছুটে এসে যদি জড়িয়ে ধরে, কি লজ্জার হবে বিষয়টা। মনে মনে হাজারো স্বপ্নের জাল বুনতে বুনতে অবশেষে পার্ক স্ট্রিটের সেই বিখ্যাত রোজ ক্যাফের সামনে এসে হাজির হলো রঞ্জন। দূর থেকে চিনতে পারল খুশিকে। ব্ল্যাক লং স্কার্ট আর একটা ক্রপ টপ পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে মেয়েটা। সন্ধ্যের নিয়ন লাইটগুলো যেন ওর নরম ফর্সা ত্বক বেয়ে একেবারে গলে পড়ছে। হাসি মুখে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। রঞ্জন বুঝতেই পারছে রকিকে দেখার এক্সাইটমেন্টে আজ বোধহয় ঠিকঠাক করে খাওয়া দাওয়াও করতে পারেনি মেয়েটা। রঞ্জনের হাতেও একটা ছোট্ট গিফট বক্স। জন্মদিন বলে কথা, খালি হাতে তো আসা যায় না। একজোড়া সিলভার অ্যাঙ্কলেট, খুব পছন্দ রঞ্জনের। এটাই নিয়ে এসেছে খুশির জন্য, ওর খুশি। খুশি? আপনি আপনি কে? আপনি কি আমাকে চেনেন? না মানে খুশি, আমি মানে। ওহো, বুঝেছি বুঝেছি। রকি এরকম ওপেনলি দেখা করতে চাইছে না, তাই তো? আপনি ওর অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, রকি কোথায় আছে? মানে ওর গাড়িটা কোন দিকে আছে বলুন, আমি চলে যাব।
না খুশি, আমার মনে হয় তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আসলে আমি রকি, আমি সেই মানুষ। আমারই লেখা পড়ে তুমি। হ্যাঁ, আপনি মজা করছেন। আপনি রকি? হ্যাঁ, আপনি তো রকি হতেই পারেন না, এত সিম্পল। আপনি নিশ্চয়ই ড্রাইভার। আপনি মজা করছেন না? ইস, এমন ক্যাবলা, আমার স্বপ্নের রকি হতেই পারে না। না, আমি কিন্তু সত্যি, আমি কিন্তু সত্যি মজা করছি না। আমি রকি, আমার লেখাই আপনি পড়ে। এই এক সেকেন্ড, আপনি আপনি তাহলে এতদিন রকি সেজে আমার সঙ্গে? ইস, এতটা সময় নষ্ট করলেন আপনি আমার। আপনি তো ফ্রড। আমি যদি জানতাম, মরে গেলেও আপনার সঙ্গে কথা বলতে চাইতাম না। প্লিজ প্লিজ খুশি, আমার কথাগুলো একটু বলতে দাও। কি বলবেন আপনি? আমার বন্ধুদের কাছে আপনার কথা কত গর্ব করে বলেছি, আপনি আমার সম্মান মাটিতে মিশিয়ে দিলেন। জানেন, ওরা সবাই এসেছে, আড়াল থেকে অপেক্ষা করছে আপনাকে দেখার জন্য। ইস, আপনার লজ্জা করেনি এই চেহারা নিয়ে সবার সামনে আসতে? কিন্তু আমার চেহারার মধ্যে কি এমন অস্বাভাবিকত্ব খুঁজে পেলে খুশি? আপনি ফ্রড। অস্বাভাবিক তো বটেই, আপনি একজন প্রতারক। আপনি আমায় ঠকিয়েছেন, দিনের পর দিন অন্য মানুষ সেজে আমার সঙ্গে কথা চালিয়ে গেছেন। আমি ফ্রড? আমি প্রতারক? তা কি প্রতারণা করেছি আপনার সঙ্গে? দিনের পর দিন আপনি ভালোবাসার নাটক করেছেন। আপনি মেয়েদের এইভাবেই ফাঁসান, আমি বুঝতে পেরেছি। সেই জন্যই আপনার এই বিচ্ছিরি চেহারা নিয়ে আপনি লোকেদের সামনে আসতে পারেন না, আর নাটক করেন, রকি সেজে নিজের নাম কামানোর চেষ্টা করেন। আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতে আসবেন না, আর কোনোদিন আমাকে মেসেজ করবেন না। ছি 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 ছি, সব শেষ হয়ে গেল। আমার বার্থডেটাই একেবারে জলাঞ্জলি চলে গেল। ছি 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 ছি, দেখতে একেবারে নপুংসকের মতো মনে হচ্ছে। রঞ্জন পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার চোখ বেয়ে জল ঝরে পড়ছে। ক্যাফের বাইরের মানুষগুলো তখন জড়ো হয়ে গেছে আশেপাশে, হাসছে, ওকে নিয়ে কথা বলছে, আঙুল তুলে বলছে এই সেই ব্যর্থ মানুষ। রঞ্জন জানে খুশি শুধু তাকে প্রত্যাখ্যান করেনি, সে যেন প্রকাশ্যে নিলামে তাকে অপদস্থ করেছে। রঞ্জন ক্রমশ আরও একা হয়ে গেল। ওর ভেতরের সমস্ত আকাঙ্ক্ষা, ভালোবাসা, আত্মমর্যাদা সবকিছু ধূলিসাৎ হয়ে গেল মুহূর্তে। রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হাঁটতে থাকলো রঞ্জন। হঠাৎই আকাশ ভেঙে বৃষ্টি নামল, কিন্তু রঞ্জন দাঁড়িয়ে গেল না। জামা ভিজে গেল, চোখ দিয়ে জল পড়তেই থাকলো, কান্নাটা গলার ভেতরেই দলা পাকাতে থাকলো। সম্পূর্ণ শূন্য এখন রঞ্জন। অপমান আর ব্যর্থতার ভার নিয়ে কোনো রকমে বাড়ি এসে পৌঁছল। রঞ্জনের মা দরজা খুলে ছেলেকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেলেন। তার ভিজে চেহারা, চোখে জলের রেখা। মা কিছুটা আন্দাজ করতে পারলেন, কিন্তু কোনো কথা বললেন না। ভেজা ছাদের এক কোণে রঞ্জন ভেঙে পড়ল, কাঁদতে থাকলো। সেই কান্না কেবল শব্দ নয়, যেন তার সমস্ত যন্ত্রণা আর অপমানের আর্তনাদ। কিছুক্ষণ পর ধীরে ধীরে ভেজা ছাদের দিকে এগিয়ে আসেন রঞ্জনের মা। ছেলেকে এভাবে কাঁদতে দেখে তার বুকটা ফেটে যায়। পারলাম না মা, আমি শেষ পর্যন্ত হেরে গেলাম। আজ আবার এই সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একটা স্বয়ং সম্পূর্ণ পুরুষ মানুষ হতে গেলে তার মধ্যে পৌরসত্বের গুণ থাকা দরকার। তাকে দাপুটে হতে হবে, তাকে মেজাজি হতে হবে, তাকে বন্ধু বান্ধব হই হুল্লোড় নিদেন পক্ষে একটু নেশা টেশা করতে হবে। তবেই সে সমাজের চোখে একজন আদর্শ পুরুষ মানুষ
হয়ে উঠতে পারবে মা। না হলে না হলে সমাজটা বারবার তাকে নপুংসক বলে গালাগালি দেবে। তোকে তো আমি ছোট থেকে এভাবে মানুষ করিনি। এই শিক্ষা তো তুই আমার থেকে পাসনি। আমি তো তোকে কোনোদিন পুরুষ মহিলা বিভাজন করতে শেখাইনি। জানিস তো, এসব বিভাজন সমাজ নিজের ইচ্ছায়, নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে তৈরি করেছে। আসলে লিঙ্গ দু ধরনের হয় ঠিকই, কিন্তু মানুষের মনের কোনো লিঙ্গ হয় না। সে আলাদা করে ফেমিনাইন অথবা মাস্কুলিন হয় না। একটা মানুষ হতে পারে খুব দৃঢ় স্বভাবের, অথবা হতে পারে নরম সরম, কিন্তু তাতে তার নারীত্ব বা পৌরুষত্ব এসবের বহিঃপ্রকাশ হয় না। আমি জানি মা, আমি জানি তুমি কি বলতে চাইছো, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমার চোখেও আলাদা করে পুরুষ, আলাদা করে মহিলা বলে কিছু হয় না। মানুষ মানুষই, তাদের বিভিন্ন রকমের স্বভাব, বিভিন্ন রকমের আচার আচরণ। কিন্তু কিন্তু জানো তো মা, আজও না আমরা এক ধরনের ট্যাবুতে বিশ্বাস করি। পুরুষ মানেই তাকে কড়া স্বভাবের হতে হবে, আর আর মহিলা মানে তার মধ্যে একটা নমনীয়তা থাকবে। কিন্তু একটা নমনীয় ছেলে, সে আজও সমাজের চোখে এতটাই হাসির পাত্র মা। তার মধ্যে শান্ত স্বভাব, ধীর স্থির ভাব, এইসব নিয়ে মানুষ হাসাহাসি করে। আজও কিন্তু মানুষ এটা ছেলেদের কাজ, ওটা মেয়েদের কাজ, এটা ছেলেদের করতে নেই, ওটা মেয়েদের করতে নেই, এসব বিভাজন করে মা। এটাই সত্যি। এই সমাজের চিন্তাভাবনাগুলো বদলাতে হবে আমাদের। একটা ছেলে তার দুঃখের কষ্টে, তার বুকের যন্ত্রণায় হাহাকার করে কাঁদতে পারবে না। একটা মেয়ে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় গলায় প্রতিবাদ করবে না। এইসব চিন্তাগুলো না বদলালে আমরা কোনো দিন উন্নত হব না। তোর কলম গর্জে উঠুক এই সমস্ত চিন্তা ভাবনার বিরুদ্ধে। ভেঙে দে তুই সমস্ত মরচে ধরা চিন্তাগুলো। মা যাই বলুক, মনটা একেবারে শান্ত হচ্ছে না রঞ্জনের। খুশিকে সত্যিই ভালোবেসেছিল রঞ্জন। তার কাছ থেকে এমন একটা প্রতিক্রিয়া এক্সপেক্ট করেনি রঞ্জন। বারে বারে চোখ দুটো জলে ভরে যাচ্ছে। পকেটে হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল। জলে ভিজে ফোনটার যে কি অবস্থা জানে না রঞ্জন। বার করলো ফোনটা। বিথিকা কলিং। রিসিভ করলো রঞ্জন। এই মুহূর্তে একজন বন্ধুর ভীষণ প্রয়োজন ওর। হ্যালো। ফোন শোনাচ্ছে কেন? কোথায় তুমি? বিথি, আমি ছাদে। তুই জানিস না বিথি, তুই জানিস না, খুশি আমাকে রিজেক্ট করে দিয়েছে। কি বলছো তুমি রঞ্জন দা? শান্ত হও তুমি, আমি এক্ষুনি আসছি তোমার বাড়ি। তুমি একা থেকো না। হ্যাঁ বিথি, হ্যাঁ, তাড়াতাড়ি আয়। এই মুহূর্তে আমার তোকে বড্ড প্রয়োজন। তুই না এলে আমি যে কি করে ফেলবো জানি না। কিরে, তুই আসবি তো? আমি আসছি, তুমি ফোনটা রেখো না, ধরে থাকো, আমি এক্ষুনি আসছি। রঞ্জন দা, আমার দিকে তাকাও। তুমি এত ভেঙে পড়ছো কেন? যদি খুশি তোমাকে সত্যিই ভালোবাসতো, তবে তোমাকে দেখে এভাবে রিজেক্ট করতে পারতো কি? কারণ সবার আগে মনের সঙ্গে মনের, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। সেখানে রূপ, গুণ, টাকা পয়সা সবকিছুই মূল্যহীন। বিশ্বাস কর, আমি খুশিকে ভালো। রঞ্জন দা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু বিশ্বাস করো, ভালোবাসা কি যবে থেকে বুঝেছি, তোমাকেই ভালোবেসেছি। তুমি সবই বুঝতে পারতে রঞ্জন দা, বুঝেও না বোঝার ভান করে থাকতে শুধু। কি গো, বলো না, তুমি জানতে না? নতুন করে ভালোবাসার সাহস আমার কাছে নেই বিথিকা।
আমার সঙ্গে থাকলে তুইও জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি বিথিকা। আমি আমি নিজেকে আর কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি জ্বলতে রাজি রঞ্জনদা, শুধু আমাকে তোমার পাশে থাকার একটু অধিকার দাও। আমি তোমার ভালোবাসার দাবি করছি না, আমি শুধু কথা দিচ্ছি আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সব কষ্ট ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। শুধু একটু সুযোগ দাও আমায়, আমাকে তোমার পাশে থাকতে দাও রঞ্জনদা, থাকতে দাও প্লিজ। খুশির প্রত্যাখ্যান রঞ্জনকে একেবারে ভেঙে দিলেও মায়ের নীরব সমর্থন আর বিথিকার নিঃশর্ত ভালোবাসা তাকে আবার নতুন করে উঠে দাঁড়ানোর সাহস যোগায়। রঞ্জন এবার তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা মেনে নেয়। সে বুঝতে পারে তার দুর্বলতা বা তার সাধারণ চেহারা তার পরিচয় নয়, তার আসল পরিচয় তার মন আর তার কলম। সে এবারে রকি চরিত্রটাকে ছেড়ে দেয়। রঞ্জন তার নতুন গল্পে এক নতুন চরিত্রকে নিয়ে আসে, রক্তিম। এই রক্তিম সম্পূর্ণভাবে রঞ্জন, লাজুক, সাধারণ দেখতে, কিন্তু সংবেদনশীল এবং খাঁটি। ধীরে ধীরে দেখা যায় তার পাঠক মহলে সেই রক্তিম চরিত্রটাই রকির জনপ্রিয়তাকে হারিয়ে দিচ্ছে। আজ রঞ্জন তার ঘরের এক কোণে ল্যাপটপ নিয়ে বসে আছে, তার মনোজগতে চলছে সেই চূড়ান্ত লড়াই। রঞ্জনের কলমে ফুটে উঠছে একটা দৃশ্য, মুখোমুখি স্যাম আর রকি। হোয়াট? কি বলছো কি তুমি? আর ইউ সিরিয়াস? ওই রক্তিমের মতো একটা ন্যাকা ছেলেটাকে তুমি ভালোবাসো? ও তো শুধু ভালোবাসার ভান করতে পারে। একদম রকির নামে উল্টোপাল্টা কিছু বলবে না তুমি। তুমি কতটা জানো ওর সম্পর্কে? ওর কাছে ভালো একটা মন আছে, অহংকারী নয়, আর ভালোবাসার জন্য কোনো শর্ত রাখেনিও, শুধু নিঃস্বার্থ ভালোবেসেছে। মন? মাই ফুট! রকিকে রিজেক্ট করার সাহস পেলে কি করে? তোমার জীবনটা যদি আমি হেল না করে তুলতে পারি তাহলে আমার নাম বদলে দেব। ওই রক্তিম দেখে নিও। তোমার সঙ্গে মেকি স্বর্গে থাকার থেকে ওর সঙ্গে ফ্যান ভাত খেয়ে নরকে থাকা আমার কাছে অনেক বেশি শান্তির। তুমি থাকো তোমার অহংকার নিয়ে, আমি চললাম নিঃস্বার্থ ভালোবাসার সঙ্গে। জেনে রেখো রকি, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। আর হ্যাঁ, মনুষ্যত্বই মানুষের প্রধান পরিচয়, এটা মাথায় রেখো। রঞ্জন তার ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করে দিল। তার চোখে এখন আর জল নেই, আছে এক নতুন দৃঢ়তা। সে জানে জীবনে খুশিকে হয়তো পায়নি, কিন্তু খুশি এসে অনেক কিছু শিখিয়েছে রঞ্জনকে, প্রকৃত ভালোবাসাকে চিনতে শিখিয়েছে। আজ খুশি না এলে নিজেকে তো চিনতেই পারত না রঞ্জন, খুঁজে পেত না রক্তিমকে। বিথিকা আর রক্তিমকে পেয়ে আজ সত্যি ও ভীষণ খুশি। ওরা ওকে শিখিয়েছে ভালোবাসা কখনোই বাইরের মোহে আটকে থাকে না। আজকের গল্প অচেনা আবেগ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই। চটপট একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিতে হবে সে কথা। আর যদি তুমি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখতে। আর কোনো কথা না বাড়িয়ে সোজা চলে আসবো গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তবে তার আগে আরও একবার মনে করিয়ে দিই, ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে ভূতের গল্প নিয়ে হাজির হই। সেই চ্যানেলের লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। এবার চলো চটপট নামগুলো ঘোষণা করে ফেলি। সৌমেন পাত্র, পলাশ মণ্ডল, সুশান্ত ধারা, আয়েশা স্মৃতি, কিংসুক মাঝি, শেখ সাবির, ঝর্ণা খাতুন, মঞ্জু মোদক, মানসী পাত্র, নিয়তি সিং সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, লেখক হিসেবে রঞ্জন যে চরিত্রের সৃষ্টি করেছিল
সেই চরিত্রটির নাম কি? জানি খুব সোজা প্রশ্ন, তাই চটপট কমেন্ট বক্সে যাও আর উত্তর দিয়ে দাও। প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী সপ্তাহে। আজ তবে বিদায় নিই। যেতে যেতে আরও একবার জানিয়ে রাখি, তোমাদের সঙ্গে কথা হচ্ছে আগামীকাল শনিবার রাত্রি 11টায় ভূত চর্চায়, আর তারপর আবার মঙ্গলবার ভালোবাসার মরশুমে ঠিক দুপুর 3:30। ভালো থেকো। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রেখো।